আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মহারাজপুরবাসী, আজকে আপনাদের ইউনিয়নে আগামী নির্বাচনকে কেন্দ্র করে দ্বিতীয় সভা, তাই না? আমরা 3 তারিখে মিটিং করে গেছি মহারাজপুর হাই স্কুল মাঠে, আর আজকে মিটিং করছি আমরা কারবালা স্কুল অ্যান্ড কলেজ মাঠে, ঠিক না? উপস্থিত আজকে সভার সভাপতি, নেতৃবৃন্দ এবং আমার প্রিয় ভোটারবৃন্দ। আমার বক্তব্যের শুরুতেই ছোট্ট একটু গানের 2 মিনিটের একটা গান আপনাদের শোনাবো। মানে সাংস্কৃতিক শিল্পীরাও তো আজকে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রকম উপস্থাপনা নিয়ে আসছে। আমি গানটা শোনানোর জন্য অনুরোধ করছি। শোনাও গানটা। তোমার মতন মুখস্থ নাই আল কোরআনের বাণী, তোমার মতন মুখস্থ নাই আল কোরআনের বাণী, তবে এই সামান্য ধর্ম কিন্তু মূর্খ হইলেও জানি, তবে এই সামান্য ধর্ম কিন্তু মূর্খ হইলেও জানি, এই সামান্য ধর্ম কিন্তু মূর্খ হইলেও জানি। আমারে বেহেস্তে নিতে আল্লাহই শুধু পারে, এই কথাটা জানাইয়া দাও তোমাগো নেতারে, এই কথাটা জানাইয়া দাও তোমাগো নেতারে। আমারে বেহেস্তে নিতে আল্লাহই শুধু পারে, আমারে দোজখে নিতে আল্লাহই শুধু পারে, এই কথাটা জানাইয়া দাও তোমাগো নেতারে, এই কথাটা জানাইয়া দাও তোমাগো নেতারে। বাংলাদেশের আগামী নির্বাচনকে সামনে রেখে একটি উপস্থাপন করেছে, ঠিক না? বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, তাহলে আগামী জাতীয় নির্বাচন সত্য আর মিথ্যার লড়াই হচ্ছে, ঠিক না? বেঠিক বলছি? একদিকে সত্য আর একদিকে মিথ্যা, একদিকে মুখোশধারীরা, একদিকে প্রকৃত মুখোশালারা, ঠিক না বেঠিক? আল্লাহ পাক, আমি শুরুতে ওদেরকে নিয়ে বলছি এই কারণেই, আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে পরিষ্কার ভাবে বলছেন, তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশায়ও না, জানা সত্য তোমরা সত্য গোপন করিও না। এটা কোরআনের আয়াত। আর যারা জেনে শুনে আপনার মিথ্যা কথা বলে, সত্য গোপন করে, তারা হচ্ছে প্রকৃত মিথ্যাবাদী। এটা কোরআনের আয়াত। কিন্তু এই যে এখানে মসজিদের ইমামরা যারা শুনছেন, আমার কাছে তথ্য আছে, কিছু মসজিদের ইমাম আজকে দাঁড়িপাল্লার ভোট করে বেড়াচ্ছেন, ঠিক না বেঠিক বলছি? আজকে বাংলাদেশের শীর্ষ আলেমরা বলছে দাঁড়িপাল্লায় ভোট দেওয়া মুসলমানদের জন্য হারাম। এটা কোনো ইসলামী দল নয়, একেবারে পরিষ্কার কথা, আমার কথা নয়। গতকালকে জুম্মার নামাজে বিভিন্ন জায়গায় জামাতি মাওলানা বিভিন্নভাবে এনিয়ে বিনিয়ে খুতবা দিয়েছে, এবং জাতীয় মসজিদের খতিবও গতকালকে ঢাকায় বাইতুল মোকাররম জামে মসজিদে ইমাম সাহেব খুতবা দিয়েছেন। আমার কাছে তার ভিডিও আছে। উনি কি বলেছেন? শরিয়া আইনকে না বলায় জামাত কোনো মুসলমানদের দল হতে পারে না। জামাত যে ইস্তেহার ঘোষণা করেছে, সেই ইস্তেহার সেকুলার ইস্তেহার, ধর্মনিরপেক্ষ ইস্তেহার। আর আমাদের ইস্তেহার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধার সন্তান, উনি পরিষ্কার বলেছে যে আমরা নির্বাচিত হলে আমরা আগামী দিনে জাতীয় সংসদের অধিবেশন করে আমরা পাশ করব, বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে নিয়ে আসবো, যিনি জিয়াউর রহমান করে গেছিলেন। রাষ্ট্র পরিচালনা মূলনীতি হবে আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাস হবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। বিএনপি চাইতে কি আর আপনার ইসলামের বড় সেবক অন্য কোনো দল হতে পারে? আমরা ইসলামকে নিয়ে ব্যবসা করতে চাই না, ঠিক না বেঠিক বলছি? আমরা ইসলামকে নিয়ে ব্যবসা করে মানুষকে, যে আমাদের একজন শিল্পী বলল, ভোট চাইছো ভোট চাও, তুমি জান্নাতের লোভ দেখার কে? ঠিক না বেঠিক বলছি? জান্নাত কে পাবে কে পাবে না তুমি বলার কে? ঠিক না বেঠিক? এখন
এই যে আমি বললাম যে এরা মুনাফেক, পবিত্র কোরআনে আল্লাহ পাক মুনাফেকদের বহু আয়াত নাযিল করেছে। মুনাফেকদের চরিত্র সম্পর্কে আল্লাহ রাসূল বলছে এদেরকে চিনবা কিভাবে। এদের চিনার মধ্যে প্রথম যেটা দফা সেটি হচ্ছে যখন কোনো কথা বলবে মিথ্যা বলবে। এটি হচ্ছে মুনাফেক চিনার আপনার সবচেয়ে বড় পরিচয়। আজকে জামাতের শীর্ষ নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, টাটকা কথা, বেশি দিন কেন নয়, টাটকা কথা উনি বলেছেন না প্রকাশ্য জনসমুদ্রে জনসভায় বলেছে না, বলেছে যে স্বাধীনতার ঘোষক কর্নেল অলি আহমেদ। ঠিক না বেঠিক? কথাটা কি সত্য না মিথ্যা? তাহলে জামাতের আমির যিনি প্রধান তিনি যদি মিথ্যা কথা বলে তাহলে দলটা মিথ্যাবাদী হয়ে গেল না? আমি একটা কথা বলছি, আমাদের লতিফুর রহমান চাঁপাইনবাবগঞ্জের আপনার যখন আমরা ভোট করিনি তখন এমপি হয়েছিল, তাই না? সে বলেছে আমি নাকি 4 বছরের দণ্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছি আর 50 লাখ টাকার দণ্ড নিয়ে নাকি আমি ঘুরে বেড়াচ্ছি। যদি আমি এই জনসম্মুখে বলে গেলাম যদি এর কোনো তথ্য প্রমাণ ডকুমেন্ট দিতে পারে আমি নবাবগঞ্জে জুতার মালা নিয়ে ঘুরবো। আর চাইলে আর রফিক লতিফুর রহমান সাহেবকে বলবো আপনি যদি প্রমাণ দিতে পারেন আপনাকে জুতার মালা নিয়ে ঘুরতে হবে নবাবগঞ্জে। কি ঠিক না বেঠিক বলছি? তাহলে প্রধান নেতার কথা বললাম, নবাবগঞ্জের নেতার কথা বললাম। আর একজন নেতা আছে, আপনার নাম কি তার? নজরুল ইসলাম। আচ্ছা বলেন তো, গত 21-22 সালে যখন সারা বাংলাদেশে করোনায় আক্রান্ত, আমরা ঘর থেকে বেরোতে পারি না, স্কুল কলেজ হাট বাজার সব বন্ধ, ঠিক না? উনি বলছে যে আমি নাকি নবাবগঞ্জের মানুষকে বিপদের সময় বিপদে ফেলে দেশ ছেড়ে পালিয়ে যায়। কথাটা কি সত্য বলেছে? আপনারা দেখেন নাই করোনার সময় আমাকে জাতীয় সংসদের সদস্য হিসাবে আমি মাথায় ক্যাপ লাগিয়ে, মুখে মাস্ক লাগিয়ে, হাতে গ্লোভস লাগিয়ে জাতীয় সংসদের অধিবেশনে আমি নিয়মিত বক্তৃতা দিয়েছি না দিনি? চাঁপাইনবাবগঞ্জে ওই নজরুল ইসলামের সাথে, ডিসির সাথে, এসপিকে নিয়ে কিভাবে করোনা বিস্তার না ঘটে তার জন্য অন্তত পক্ষে কয়েক ডজন মিটিং করেছি। সেই মিটিং এ নজরুল ইসলামও সংযুক্ত ছিল। এর চাইতে ডকুমেন্টেড কিছু লাগবে? মিথ্যা বলার উপহার তথ্য লাগবে? এই জন্য তাই বললাম জামাত হচ্ছে একটা মুনাফেকদের দল। বাংলাদেশের কতিপয় বাঙালি মুসলমান যারা এই মুনাফেকদের সাথে সম্পৃক্ত, ঠিক না? আল্লাহ রসুল সহিহ হাদিসে বলছেন, আল্লাহ রসুল সহিহ হাদিসে বলছেন যে যে কাজে দলভুক্ত তারা যে কাজের সাথে, যারা যে কাজের সাথে, কথাটা হচ্ছে যে তারা সেই কাজের সেই দলভুক্ত, যারা যে কাজের, যেমন ধর যে যারা খুন করেছে যে কাজের সহযোগী, যারা যে কাজের সহযোগী তারা সেই দলভুক্ত। অর্থাৎ আপনি খুন করছেন, খুন করতে যে যদি 5 জন সহযোগী থাকে তাহলে তারাও খুনের সহযোগীর আসামি হয়, ঠিক না বেঠিক? এবং শাস্তিও হয়, দণ্ড হয়। যারা চুরি করতে গিয়ে চোরের যারা সহযোগী থাকে তারাও আপনার চোরের সহযোগী, ঠিক না বেঠিক? তাহলে এই যে ভাই মুলবি সাহেবরা, দেশটা কিন্তু ছোট, এখানে যারা আমরা বসে আছি আমরা কিন্তু মসজিদ ইবাদতের জায়গা, মসজিদ ইবাদতের জায়গা, রাজনীতির জায়গা নয়। আপনারা মসজিদে গিয়ে ইনিয়ে বিনিয়ে জামাত করছেন, বাইরে যা করেন গা, তার জবাব আল্লাহকে খেসারত দিতে হবে। আপনারা এই জামাতের সহযোগী হিসাবে আপনারা মুনাফেক হবেন, তাহলে আপনাদের নেতারা মুনাফেক, ঠিক না বেঠিক বলছি? কালকে আমি একটা মসজিদে জুম্মার নামাজ পড়তে গেছিলাম, সেখানেও ইনিয়ে বিনিয়ে ইমাম সাহেব খুতবা দিলেন যে আপনারা আগামী নির্বাচনে নেতা নির্বাচন করবেন যারা আমানতের খেয়ানত করবে না, ইনসাফ কায়েম করবে। উনি বুঝাতে চাচ্ছেন যে ভোট যাকে তাকে দেওয়া যায় না, ভোট হচ্ছে একটা বিরাট বড় আমানত। আমি বিশ্বাস করি ভোট অবশ্যই আমানত। ভোট যাকে তাকে দিলে এলাকায় অশান্তি তৈরি হবে। খারাপ লোককে দিবেন, চোর, বাটপার, মদখোর, জেনাখারিকে এদেরকে দিলে ওই এলাকায় অশান্তি তৈরি হবে, ঠিক না বেঠিক? ওই জন্য ভালো লোককে আপনাকে ভোট দিতে হবে, বাছাই করতে হবে, ঠিক না? কিন্তু উনারা যেভাবে প্রচার দিচ্ছেন, আমি জামাত ইসলাম সম্পর্কে যদি বলতে যাই, আপনারা যারা আজকে জামাত ইসলাম করেন, আপনারা আগে জামাত ইসলাম যারা করেন তাদের পরিবারের মধ্যে ইনসাফ কায়েম আছে কিনা? আপনাদের পরিবারের, আপনাদের সন্তান, আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার ছেলে, সেইখানে আপনি ইনসাফ কায়েম করেছেন কিনা, ঠিক না বেঠিক? আপনি যদি পরিবারের মধ্যে ইনসাফ কায়েম না করতে পারেন রাষ্ট্রে ইনসাফ কায়েম হবে?
আপনি আমানতের কথা বলছেন। এরকম যদি আমি উদাহরণ দিই, আমি এগুলো বলতে চাই না, তার কারণ ধর্ম বিষয়টা এত সেন্সিটিভ, এত স্পর্শকাতর, এত বিশ্বাসের জায়গা। তাহলে আমরা মসজিদের ইমামদেরকে সম্মান করি, মর্যাদা দিই, ঠিক না বেঠিক? তার পিছনে আমরা নামাজ পড়ি, তার পিছনে আমরা মোনাজাত করি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। সুতরাং এই জায়গাটিকে আজকে এই জামাতি মাওলানারা ধ্বংস করে দিচ্ছে। আজকে জামাতি মাওলানারাকে এই জন্য বলবো, এখান থেকে সরে আসেন। বাংলাদেশের মানুষ বলছে মাদক যেমন দেহের জন্য ক্ষতিকর, জামাত ইসলামের জন্য ক্ষতিকর। সুতরাং আগামী নির্বাচনে আপনাদের সিদ্ধান্ত কি হবে বুঝতেই পারছেন। আর হারুন এমপিকে নিয়ে শুনছি যে আজকে 12 ঘরেতে রেখে সারাদিন ব্যাপী ওরা গণসংযোগ বাড়ি বাড়ি যাচ্ছে। মহারাজপুরে নাকি শুধু বাড়ি বাড়ি যে কাদা করে দিলে সব ঠিক। তো ভাই, আমি তো এবার 5 বার আগে নির্বাচন করেছি, আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেন নাই। 18 সালে আওয়ামী লীগের সময় আমাকে আপনারা নৌকার ব্যাচ লেগে ধানের শীষের ভোট দিয়েছেন, নাহলে আমি এত ভোট পাবো কি করে? ঠিক না বেঠিক? 1,33,000 ভোট দিয়ে বিজয় করেছে, তাই না? এখন বাড়ি বাড়ি যে কাদা করে দিয়ে হারুন এমপিকে 5 বার দেখলেন, একবার আমাকে দেখেন। তা হারুন এমপিকে বাদ দিয়ে আপনাকে দেখার কি আছে? আপনি তো নবাবগঞ্জের ভোটারই নয়, তো নবাবগঞ্জের ভোটারই নয়, ঢাকার ভোটার, ঠিক না? দ্বিতীয় কথা হচ্ছে, হারুন এমপিকে নবাবগঞ্জের মানুষ ভোট দিয়ে, আমি যদি শুধু মহারাজপুরের কথা বলি, মহারাজপুরের যতটি রাস্তাঘাট আছে সব হারুন এমপির করা, ঠিক না বেঠিক? মহারাজপুরে যতটি হাই স্কুলের বিল্ডিং, প্রাইমারির বিল্ডিং, এর শতকরা 90% আমার করে দেওয়া, সবগুলো, ঠিক না বেঠিক? মহারাজপুরে আপনার ইউনিয়ন পরিষদ ভবন, হাসপাতাল হারুন এমপির করা, ঠিক না বেঠিক? তাহলে হারুন এমপিকে কেন বাদ দিবে? হারুন এমপিকে কেন বাদ দিয়ে আপনার নতুনটা দেখতে যাবে? ঠিক না বেঠিক? হ্যাঁ, এই যে এখানে সালাম দেখেন, এরা কত গুজব ছড়ায়। এরাকে আমি গুজব পার্টিও বলি, যারা মানুষের মধ্যে গুজব আর বিভ্রান্তি ছড়ার জন্য এদের নাম দিয়েছি জামাত গুজব পার্টি। আপনার সেদিন আমি আকুনপাড়ায় গেছি, আকুনপাড়িয়া লোকের দীর্ঘদিনের দাবি, যার গরিব মানুষ মহানন্দা নদীর পাড় ভাঙছে, ওখানে গোসল করে, ওরা বারবার দাবি মহানন্দা নদীর পাড়টা একটু বাঁধিয়ে দিতে হবে। কিন্তু পদ্মায় প্রায় গত 2001 সালে পদ্মাবাঁধ নির্মাণ করার পর এ যাবৎ প্রায় পদ্মাবাঁধের পিছনে প্রায় 2000 কোটি টাকার উপর ব্যয় করে আমাদের এই নবাবগঞ্জ জেলাকে বন্যা মুক্ত করা হয়েছে, ঠিক না বেঠিক বলছি? এখন আপনার মহানন্দা নদীর আপনার পৌরসভাও দাবি, আমাদের এই আকুনপাড়ারও দাবি, কালীনগরের দাবি, দেবীনগরের দাবি, ইসলামপুরের দাবি, আমাদের বালিয়ানাগার দিকেরও কিছু জায়গার দাবি যে মহানন্দা নদীর এখন রাবার ড্যাম হয়েছে, কিছু কিছু জায়গায় ভাঙন আছে, এগুলো রূপকল্পে ব্যবস্থা নিতে হবে, ঠিক না? আমি নাকি ওখানে যে বলেছি আকুনপাড়াতে কত মিথ্যা গুজব ছড়াতে পারে, আমি নাকি বলেছি বাদ করে এখানে কি হবে। অথচ মহানন্দা আমার ইস্তেহারের মধ্যে, যারা এখানে লেখাপড়া জানেন দেখবেন পরিষ্কার বলা আছে মহানন্দা এবং পদ্মা নদীর তীর সংরক্ষণের জন্য আমি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। ইতিমধ্যেই গত 1 বছর আগে ইতিমধ্যে প্রায় 1000 কোটি টাকার এই পদ্মা বাঁধ নির্মাণ পদ্মা এবং মহানন্দা বাঁধ নির্মাণের জন্য প্রকল্প প্রস্তুত করেছি। ইনশাল্লাহ আপনাদের সমর্থন থাকলে, আপনাদের দোয়া থাকলে ওই প্রকল্প পাস করবে এবং আকুনপাড়িয়া বাঁধিয়ে দেব। কি বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এখানে সেদিন মিটিং করছিলাম 12 ঘরিয়াতে, মহারাজপুরে। এই এলাকার অটো গাড়ি এখন ঘুরে গেছে গোটা নবাবগঞ্জে, তাই না? এখন অটো রিক্সা পার হলে টোল ঘরে টোল নাই, দাবি যে আমাদের টোলটা এখানে ফ্রি করে দেওয়ার ব্যবস্থা করেন। এটাদের এখন অনেক টোল, হাজার হাজার অটো রিক্সা আমার কাছে চিঠিও দিয়েছে, আবেদন দরখাস্তও করেছে। আমি জানি যে এখন মানুষের চলাচলের অন্যতম বাহন হয়ে গেছে অটো, তাই না? এই অটোর কারণে আমাদের দুর্ঘটনা ঘটছে। রাস্তাটা 12 ঘরিয়া থেকে মহারাজপুর পর্যন্ত প্রশস্ত করা হচ্ছে, কাজ চলছে না? ইনশাল্লাহ এই রাস্তা আমরা 4 লেন উন্নীত করবো এবার ক্ষমতায় গেলে ইনশাল্লাহ। এবং আমাদের শুধু অটো না, এপারের মানুষজনের ওই বোরিং থেকে ধান আনতে, খ্যাড় আনতে, ইট নিয়ে যেতে, ইট আনতে
শহরের মধ্যে পুলিশে বাধা দেয়, চাঁদা দেয়, টাকা দেয়, ঠিক না? এটাও ধরলে ট্রলিকে আমাকে ফোন করে ট্রলিটা একটু ধরে বা আমাকে ছাড়িয়ে দেন। যে কারণে ইতিমধ্যেই আমরা এই অঞ্চলে, বিশেষ করে এই অঞ্চলে সোনা মসজিদ পর্যন্ত আমাদের বড় বড় গাড়ি, আমাদের নবাবগঞ্জ শহর বাইপাস নির্মাণের 2000 কোটি টাকার আরও একটি ডিপিপি প্রস্তুত করেছি, যেটি আমাদের বারোঘরিয়া থেকে যাদবপুর নয়াগলা দিয়ে দাঁড়িয়াপুরে যে বের করে দেবো। এবং আল্লাহর রহমতে ব্রিজটা নির্মাণ করতে পারলে আপনাদের অটো ভাড়া ফ্রি করে দেবো ইনশাল্লাহ। অপেক্ষা করতে হবে। এক সময় যখন ব্রিজ উদ্বোধন করেছিলাম তখন এলাকার মানুষের 96 সালে যখন ভোট করতে আসি তখন দাবি ছিল যে গরুর গাড়িতে 10 টাকা করে টোল নিত, গরুর গাড়ির টোল বন্ধ করতে হবে। তখন অলি আহমেদ মন্ত্রীকে বলেছিলাম, বলছে হারুন আমি তো গরুর গাড়ির টোল দিয়ে আমার সরকার আয় হয় না, গরুর গাড়ি রাস্তার ক্ষতি করছে তার জন্য টোল। এখন তো গরুর গাড়ি উঠিয়ে গেছে, ঠিক না? ইনশাল্লাহ আজকে মহারাজপুর বারোঘরিয়া এই অঞ্চলের পানি নিষ্কাশনের সমস্যা আছে। আমি এই মহারাজপুর হাট থেকে বাসারের বাড়ির গোড়া দিয়ে লক্ষ্মীপুর দিয়ে প্রায় 2 কোটি টাকার, গতবার যখন এমপি ছিলাম, প্রকল্প অনুমোদন করে পদত্যাগ করলাম। ওই মাঝখানে ওদিকে 1 বছর এমপি হলো তো কিছু বুঝেও না, ওই টাকাটা কেটে দিয়ে দিল। আমি কালকে লাহারপুর থেকে বাড়ি আসার তার সময় দেখুন ওদের রাস্তায় চলা যায় না, ঠিক না? ইনশাল্লাহ এই যে কটা মহারাজপুরের রাস্তা সংস্কার লাগবে, ড্রেন লাগবে এবং যে গুরুত্বপূর্ণ রাস্তাগুলো প্রশস্ত করতে হবে সেগুলো আমরা উদ্যোগ গ্রহণ করব ইনশাল্লাহ। আজকে বারোঘরিয়া মহারাজপুরে আপনারা চাননি তো এমপি হারুনের কাছে, আমাকে ভোট দেন। আর আমাকে ভোট দেওয়ার পরে আমি সারাক্ষণ গবেষণা করি যে মানুষকে কিভাবে ভালো রাখবো, সুস্থ রাখবো। এই বারোঘরিয়া মহারাজপুর রানিহাট ইউনিয়নের জন্যে মহানন্দা নদী থেকে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে পানি বিশুদ্ধ করে বাড়িতে বাড়িতে ট্যাপ কলের মাধ্যমে পানি এই বছরই পৌঁছে দেবো ইনশাল্লাহ। কি কাজ শুরু হয়েছে দেখেছ? কাজ শুরু হয়েছে। আমাদের বারোঘরিয়া থেকে টমটম স্ট্যান্ডের রাস্তা চলাচল করা যায় না, প্রায় 20 কোটি টাকা বরাদ্দ করেছি, স্থায়ী সমাধান হবে ইনশাল্লাহ। এই রাস্তার একদিক দিয়ে ড্রেন, পাশ দিয়ে আপনার পানি সাপ্লাইয়ের লাইন এবং 20 ফিট চওড়া রাস্তা ইনশাল্লাহ আমরা করে দেব। সরকারি রাস্তায় যাদের বাড়িঘর স্থাপনা আছে, দোকানপাট আছে, সরিয়ে ফেলবেন আপনারা। এখন এত কিছু বলার পরেও আজকে যে দলটি আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, আজকে বলছে হারুন এমপি মিটিংয়ে দাঁড়ালি, পাপিয়া মিটিংয়ে দাঁড়ালি, আজকে আগেই জামাত ইসলামকে কথা বলছে। হারুন এমপি কি করবে সে সম্পর্কে হারুনের বক্তব্য নাই। আচ্ছা বলেন তো ভাই, আমাকে যদি আপনি খোঁচা দেন জবাবটা দিতে হবে না? হবে না? হবে না? আমার সম্পর্কে যদি আপনি মিথ্যা গুজব ছড়ান তার উত্তরটা দিতে হবে না? হবে না? এইটা তো আপনি মিথ্যা গুজব ছড়াচ্ছেন, আমি যার তার জবাব দিচ্ছি। আপনি মিথ্যা গুজব ছড়ায়েন না, আমি বলবো না আপনাকে, ঠিক না? ঠিক বলছি। আমি তো নির্বাচনে আগামী দিনে কি করতে চাই আমার তো সুনির্দিষ্ট ইশতেহার আমি আমার জেলার, আমার নবাবগঞ্জের মানুষের উদ্দেশ্যে আমার গণমাধ্যমে এবং আমার সামাজিক যোগাযোগে ছড়িয়ে দিয়েছি, ঠিক না? এবং এই যে ইশতেহার দিয়েছি, এই ইশতেহার পরিপূর্ণ বাস্তবায়ন করতে আগামী 5 বছর প্রায় 10,000 কোটি টাকা লাগবে। আল্লাহর রহমত, আপনাদের সমর্থন, দোয়া থাকলে এই 10,000 টাকা আমার জন্য আমি মনে করি কোনো ব্যাপার না। ইনশাল্লাহ বেগম খালেদা জিয়াকে নিয়ে এসে যদি পদ্মায় বাঁধ করতে পারি, মহানন্দার উপর ব্রিজ করতে পারি, রাবার ড্যাম করতে পারি, এলাকা রাস্তাঘাট করে দিতে পারি, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে নবাবগঞ্জ সফরে আসবে ইনশাল্লাহ। এবং এই অঞ্চলের মানুষের যে দাবি চাহিদা এগুলো তার কাছে আমরা তুলে ধরবো এবং আদায় করবো, ঠিক না? চাঁপাইনবাবগঞ্জের কৃষি, শিক্ষা, স্বাস্থ্যকে একটা পরিবর্তন আনতে চাই, এমনি এমনি নয়। আমার পরিকল্পনা স্বল্প মেয়াদী, মধ্যম মেয়াদী, দীর্ঘমেয়াদী। আজকে হাসপাতালে আমাদের মেয়েরা, ছেলেরা কেউ চিকিৎসা পায় না, হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করব, ঠিক আছে না? শিক্ষা ব্যবস্থাকে 15 বছর ধ্বংস করে দেওয়া হয়েছে, হাজার হাজার আজকে বেকার যুবক,
ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পাস করার পরে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে না। তারা চায়, যুবকরা চায় উচ্চ বেতনে কর্মসংস্থান, চাকরি, ঠিক না বেঠিক? সুতরাং সেটারও বিএনপির পরিকল্পনা আছে। আমরা থার্ড ল্যাঙ্গুয়েজ শিখাবো। কোরিয়া, চীন, জাপান, ইতালি সহ বিভিন্ন দেশে আজকে বিপুল পরিমাণ তারা জনবল চাচ্ছে, কিন্তু সমস্যা একটাই, ভাষা শিখতে হবে। ওরা তো ওদের ভাষা যেমন আমরা বুঝি না, আমাদের ভাষা ওরা বুঝে না, ঠিক না? এই জন্যে আমাদের যুবকদেরকে, যেসব দেশে আমাদের এরকম জনবল চাহিদা রয়েছে, তাদেরকে আমরা সেই ভাষা শিখাবো, শিখিয়ে তারাকে সেখানে পাঠাবো এবং তারা উচ্চ বেতনে সেখানে কর্মকাজ করবে, দেশে ফিরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা নিয়ে আসবে, বাড়িঘর বানাবে, সম্পদ তৈরি করবে, দেশের অর্থনৈতিক উন্নতি করবে, ঠিক না বেঠিক বলছি? তো এই হলো আমার মোটামুটি বক্তব্য। আর বক্তব্য বাড়াবো না, যেহেতু পাপিয়া বক্তব্য দিবে, আমি আর বক্তব্য না বাড়িয়ে সবশেষে ভোট দিবেন কিসে? ঠিক করেছেন তো, ধানের শেষে। আর বক্তব্য না বাড়িয়ে পাপিয়া বক্তব্য শেষ করবে। আমি আপনাদের দোয়া চেয়ে, আপনাদের সমর্থন চেয়ে, আগামী নির্বাচন কোনো গুজব, কোনো অপপ্রচারে কান দেবেন না। হারুন এমপিকে আপনারা যে প্রাণ ঢালা ভালোবাসা দিয়েছেন, অতীতে যে বিপুল ভোট দিয়ে আপনারা বিজয় করেছেন, এর চাইতো আগামী দিনে আরো বেশি ভোট দিয়ে বিজয় করবেন। ধন্যবাদ।